আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আইটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গত দিন যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড যে প্রাথমিক আলোচনাগুলো করেছিলাম, আজকে আমরা তার একটু বিস্তারিত আলোচনা করব এবং কিছু ম্যাথ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করে দেই আমাদের আজকের নতুন ক্লাস। আমরা এখানে একটা প্রথম স্লাইড দেখতে পাচ্ছি যে সময়ায়ন প্রভাব। তাহলে দ্রাব্যতার উপরে আমাদের সময়ায়ন প্রভাব জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের যে হিডিংটা দেওয়া আছে, হিডিংয়ের মধ্যেই আমার কিন্তু কথা বলে দেওয়া আছে। দেখো বলে দিচ্ছে সম আয়ন প্রভাব, অর্থাৎ কমন একটা আয়ন থাকবে। অর্থাৎ তুমি যদি ধরো একটা পাত্র নিছো, আচ্ছা একটা পাত্র নেও আগে, ধরো একটা পাত্র নিছো, এই পাত্রের মধ্যে তুমি একটা যৌগ মনে করো দ্রবীভূত করছো। যৌগটার নাম ধরে নিলাম আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি এখানে মিশ্রিত করে রাখছো। আচ্ছা, এবার এটা কি পানির সংস্পর্শে আসার ফলে এটা দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়ে দুইটা আয়নে ভাগ হবে। একটা হচ্ছে তোমার NH4 আর একটা হচ্ছে তোমার OH মাইনাস। ঠিক আছে, তাহলে এই যে একটা ধনাত্মক আয়ন পাইলাম আর একটা ঋণাত্মক আয়ন পাইলাম। এবার এই একই দ্রবণে অর্থাৎ একই সলিউশনে আমি যদি আরেকটা যৌগকে যদি অ্যাড করি, ধরো এই যৌগটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমি যখন এইখানে দ্রবীভূত করব, তখন এটা কি করবে, পানির সংস্পর্শে এসে কিন্তু এইটাও দুইটা আয়নে ভাগ হবে। একটা হচ্ছে তোমার পজিটিভ অর্থাৎ ক্যাটায়ন, আর একটা আয়নে ভাগ হবে। তাহলে ক্যাটায়ন পাবো আমরা কি NH4+ আর হচ্ছে তোমার Cl মাইনাস। এবার ইন্টারেস্টিংলি একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস কিন্তু আমাদের কমন পড়ে গেছে, অর্থাৎ ক্যাটায়নগুলো কিন্তু সেম হয়ে গেছে। এই যে দেখো অ্যামোনিয়াম আয়ন যেটা আছে সেটা কিন্তু আমাদের কমন। তাহলে এই যে দেখো একই দ্রবণের মধ্যে আমরা যদি দুইটা ভিন্ন যৌগকে মিশাই, বাট তাদের মধ্যে যদি একটা কমন আয়ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে দ্রাব্যতার উপর কী ধরনের প্রভাব পড়ে সেই জিনিসটাই আমরা আজকে আলোচনা করব। তাহলে এখানে খেয়াল করো, সময়ায়ন প্রভাব বলতে কি বলছে, যে কোনো দ্রবণের দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, তাহলে এই যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে, বিয়োজন বলতে কি, এই যে এইখান থেকে তোমার কিন্তু এই দুইটা তৈরি হবে। ধরো এই যে NH4OH, এটাকে তুমি যদি বিয়োজিত করো, তাহলে কি কি পাবা, NH4+ পাবা আর হচ্ছে তোমার OH মাইনাস পাবা। ওকে, আবার অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি বিয়োজিত করো তাহলে কি পাবা, বহুমুখী চিহ্ন দিয়ে দেখাবা, NH4+ আর হচ্ছে গিয়ে তোমার Cl মাইনাস পাবা। আচ্ছা, কোনো একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় পদার্থ হতে উৎপন্ন হতে থাকে, তবে ওই আয়নটিকে দ্রবণের সম আয়ন বলা হয়। তাহলে এই যে NH4 আর NH4 এই দুইটা হচ্ছে আমাদের কি সম আয়ন। এখন এইখানে কি প্রভাব বিস্তার করবে বা কি প্রভাব পড়বে সেটাই আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো, আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি বলো, এই সমীকরণ থেকে আমি যদি তার সাম্য ধ্রুবক K = কি লিখতে পারবো, উপরে থাকবে আমাদের যে আয়নগুলো পাইলাম, আয়নগুলোর ঘনমাত্রার গুণফল NH4+ আর হচ্ছে গিয়ে তোমার OH মাইনাস, এই দুইটার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই আমি যে যৌগটা নিয়েছিলাম তার ঘনমাত্রা। তাহলে এটা হচ্ছে তোমার NH4 আর হচ্ছে গিয়ে OH। এটা হচ্ছে আমি যখন এই যৌগটাকে এখানে মিশ্রণ ঘটাই নাই, তখন সেই ক্ষেত্রে আমি সাম্য ধ্রুবকের মান পাবো কি, K = এত। এখন তুমি যখন এইটাকে এখানে অ্যাড করবা, একটা জিনিস খেয়াল করো তো, এই যে NH4+, এটা কি অতিরিক্ত পরিমাণ আরও এখানে গিয়ে জমা হবে না? কারণ এই যৌগতে তুমি যখন এইটা মিশাবা তখন কিন্তু এইটাও পাবা, এইটাও পাবা। তাহলে এটা কিন্তু আগে থেকে আমার যৌগের মধ্যে ছিল। এই যে দেখো, খেয়াল করে দেখো, এইখানে এটা কিন্তু কি আগে থেকেই কিন্তু এটা বিদ্যমান ছিল। তাহলে NH4+ আমার কি অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আগে থেকে NH4+ ছিল, আরও অতিরিক্ত NH4+ আসলো। যে পরিমাণ NH4+ আসলো তাকে আমরা নাম দিলাম ধরো X পরিমাণ, যে এই যৌগের মধ্যে অতিরিক্ত X পরিমাণ আমার NH4+ আয়ন আসছে। তাহলে এই ক্ষেত্রে প্রভাবটা কি ঘটবে, তাহলে খেয়াল করো, NH4+ প্লাস হচ্ছে তোমার X, এই যে পরিমাণ অতিরিক্ত আসলে এটা কার সাথে গিয়ে যুক্ত হবে, NH4+ এর অংশে গিয়ে যুক্ত হবে। বাকি অংশ যা ছিল এটাকে আমরা সেম রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে তোমার কি OH মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে তোমার NH4OH এর ঘনমাত্রা। এখন তাহলে খেয়াল করে দেখো তো, আমি যে পূর্ববর্তী আমার যে সাম্য ধ্রুবকের মানটা ছিল, আমার যদি অতিরিক্ত পরিমাণ X আসে, অর্থাৎ NH4 যদি আরও এখানে আসে, তাহলে খেয়াল করে এই সাম্য ধ্রুবকের মান কি সেম থাকবে? সেম কিন্তু থাকবে না, কারণ লবে এই যে এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, লবে যদি আমার মান বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু K এর মান আর আগের মতো থাকবে না। তাহলে এইটাকে যদি তুমি K কে ব্যালেন্স করতে চাও, মানে যে পরিমাণ তুমি বৃদ্ধি করছো, মানে
এই ধ্রুবকটার মান যদি ধ্রুব সংখ্যায় রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, হয় এইটার কি করতে হবে, ঘনমাত্রা কমাইতে হবে, অথবা এইটার ঘনমাত্রা তোমার কিন্তু বাড়াইতে হবে। দুইটার যে কোনো একটা বিকল্প তুমি যদি ব্যবস্থা না নেও তাহলে কিন্তু আমার এই কে এর মানটা কি হবে না, সেম থাকবে না। তাহলে আমি যদি NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মানকে বাড়াইতে চাই তাহলে কি করতে হবে বলো তো, এই যে NH4+ আর হচ্ছে তোমার OH অর্থাৎ NH4+ আর হচ্ছে গিয়ে তোমার OH, এই দুইটাকে কি করতে হবে, বিক্রিয়া করতে হবে, কারণ নতুন করে এর ঘনমাত্রা বাড়াইতে চাইলে একে আবার উৎপন্ন করতে হবে। এখন এইটা যে পরিমাণ তোমার বিয়োজিত হচ্ছিল সেই বিয়োজিত মাত্রাকে কিন্তু আর আগের মতো থাকবে না। কেন থাকবে না, কারণ এই কে ব্যালেন্স করতে হইলে, এই কে এর মানটাকে ব্যালেন্স করতে হলে তোমাকে এর মান বাড়াইতে হবে। তার মানে একদিকে সে বিয়োজিত হইতেছে, আবার একদিকে সে NH4+ তৈরি করতেছে, তার মানে কি বিয়োজন মাত্রা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। কথাটা আবার বলি, যদি NH4OH এর মানকে তুমি এখানে বৃদ্ধি করতে চাও তাহলে কি করতে হবে, NH4+ আর হচ্ছে OH এই দুইটাকে বিক্রিয়া করে নতুন করে যৌগ উৎপন্ন করতে হবে। কিন্তু আমাদের এই যে এখানে প্রাথমিকভাবে কি বিয়োজিত হচ্ছিল না, NH4+ থেকে NH4OH এটা বিয়োজিত হয়ে তোমার এইটা আর হচ্ছে এইটা উৎপন্ন হচ্ছিল। তাহলে একদিকে যেমন বিয়োজনের কাজ চলতেছে, আবার এই সাম্য ধ্রুবকের মানকে ঠিক রাখার জন্য আমার কিন্তু এই মানটাকে অর্থাৎ নতুন করে আবার উৎপন্ন করতে হইতেছে। তাহলে দুইটা কাজ একই সাথে করতেছে, তাহলে যে পরিমাণ বিয়োজিত হওয়ার কথা ছিল এই ঘটনার কারণে কিন্তু সেই পরিমাণ আর বিয়োজিত হতে পারবে না। তাহলে এটাই হচ্ছে তোমার কি সময়ন প্রভাব। তাহলে এই ক্ষেত্রে দ্রাব্যতার উপরে ইফেক্ট পড়বে। তাহলে এই জিনিসটাই হচ্ছে তোমার সময়ন, অর্থাৎ কোনো একটা দ্রবণের মধ্যে যদি একই জাতীয় দুইটা যৌগকে তুমি কি করাও, দ্রবীভূত করো, তাহলে যে কমন যে আয়ন থাকবে সেই কমন আয়নের কারণে কিন্তু বিয়োজনের মাত্রা কিন্তু কমে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার সময়ন প্রভাব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি এখানে কি আছে। ওকে, এখানে একটা নতুন জিনিস আছে, দেখো আয়নিক যৌগের দ্রাব্যতার ব্যাখ্যা। এই আয়নিক যৌগের দ্রাব্যতার ব্যাখ্যা কিন্তু তোমরা 19-এও পড়েছো। হ্যাঁ, তো 19-এর যে বেসিকটা আছে সেই বেসিক অনুযায়ী আমরা আগাবো। তাহলে খেয়াল করো, একটা আয়নিক যৌগের কথা তুমি চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড এটা একটা আয়নিক যৌগ, অথবা তুমি পটাশিয়াম ক্লোরাইডও নিতে পারো, যে কোনো একটা আয়নিক যৌগ। এখন এই আয়নিক যৌগটাকে তুমি যদি দ্রবীভূত করতে চাও, কালকে গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে লাইক ডিজলভস লাইক, কি বলছিলাম, লাইক ডিজলভস লাইক, অর্থাৎ তুমি যে ধরনের দ্রব নিবা সেই ধরনের দ্রাবকেই তোমাকে তাকে দ্রবীভূত করতে হবে। মানে পোলার দ্রব নিলে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, আর অপোলার দ্রব নিলে অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে পানি যেহেতু একটা অপোলার দ্রাবক, পানি কি দ্রাবক, পানি হচ্ছে একটা অপোলার দ্রাবক। এই অপোলার দ্রাবকে আমাকে কিন্তু এই যে সোডিয়াম ক্লোরাইড নিচে আমি এখানে এবং পটাশিয়াম ক্লোরাইড যে কোনো একটাকে কি করতে হবে, দ্রবীভূত করতে হবে। তাহলে এই কথাটা মাথায় রাখবো যে লাইক ডিজলভস লাইক, অপোলার দ্রব অপোলার দ্রাবকে এবং পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এই বেসিকটা যাতে মাথায় থাকে আমাদের। তাহলে এই বেসিক অনুযায়ী আমরা একটু আগানোর চেষ্টা করি। দেখো আমরা এখানে কি নিছি, সোডিয়াম ক্লোরাইড কোথায় দ্রবীভূত করব, পানি দ্রাবকে। তাহলে পানি হচ্ছে কি তোমার H2O। তাহলে এখানে কি কি আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, তারা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তাহলে অক্সিজেন এখানে রাখলাম, এইদিকে হচ্ছে তোমার হাইড্রোজেন, এইদিকে দিলাম আরেকটা হাইড্রোজেন। এবার কি হবে বলো তো, অক্সিজেন এবং হাইড্রোজেন এদের মধ্যে অক্সিজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের তুলনায় বেশি, ঠিক আছে। তাহলে তারা যে ইলেকট্রন শেয়ার করছে, যে অক্সিজেন আর হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে যে পানির অণুর বন্ধন তৈরি করছিল, তাহলে এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলা পানির দিকে অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে যাবে। কারণ কি, তার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে বেশি। যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে তার আকর্ষণ শক্তিও কি শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে। এবার খেয়াল করে দেখো তো, এই ইলেকট্রনগুলা যখন তার দিকে বেশি ঝুঁকে যাবে তাহলে তার দিকে সামান্য কি ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে, আর যে হাইড্রোজেনগুলোর দিক থেকে চলে গেল তাহলে এদিকে সামান্য ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে। এই যে দুইটা পোল সৃষ্টি হইলো, একটা ধনাত্মক পোল একটা হচ্ছে ঋণাত্মক পোল, তাহলে এই ঘটনাকে আমরা কি বলি, পোলারিটি বলি। তাহলে এটা হচ্ছে তোমার ঋণাত্মক পোল আর এটা হচ্ছে তোমার ধনাত্মক পোল। তাহলে এই যে দুইটা পোল তৈরি হইলো, এবার যখন সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইডকে মিশ্রণ ঘটাবো তখন দেখবা যে এই ধনাত্মক পোল কর্তৃক এর ঋণাত্মক অংশ এবং এর ঋণাত্মক পোল কর্তৃক এর ধনাত্মক অংশ আকর্ষিত হচ্ছে। কিভাবে আকর্ষিত হচ্ছে চিত্র দিয়ে বুঝি আমরা। দেখো আচ্ছা, ধরো সোডিয়াম এবং হচ্ছে তুমি ক্লোরিন নিলা, তাহলে এটা সোডিয়াম প্লাস হবে, এটা ক্লোরিন হবে। কি বলছিলাম যে এখানে দুইটা পোল সৃষ্টি হয়েছে, এটা কার কর্তৃক আকর্ষিত হবে, এইটা আকর্ষিত হবে তোমার ঋণাত্মক প্রান্ত কর্তৃক, আর
আর এটা আকর্ষিত হবে কোনটা, ধনাত্মক প্রান্ত কর্তৃক। তাহলে যখন আকর্ষিত হবে তখন চিত্রটা কেমন হবে? দেখো এখানে আমরা সোডিয়াম আঁকাইলাম, সোডিয়াম প্লাস। এবার এই যে তোমার পানির ঋণাত্মক প্রান্তগুলো আছে না, অসংখ্য পানির অণু এর চারদিকে চলে আসবে। তাহলে এই যে এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এটা ডেল মাইনাস, সেটা 2 দিয়ে দাও যেহেতু দুইটা, 2। তাহলে এটা হচ্ছে তোমার ঋণাত্মক অংশ, ধনাত্মক অংশ, এটা ধনাত্মক অংশ। তাহলে চেহারাটা কেমন হবে দেখো, এই সোডিয়াম প্লাসকে কেন্দ্র করে দেখো অক্সিজেনগুলো কিন্তু তার দিকে চলে আসছে এবং হাইড্রোজেনগুলো কিন্তু দূরে সরে গেছে। কারণ কি, ধনাত্মক প্রান্ত তার ঋণাত্মক প্রান্তকে কি করে, আকর্ষিত করে। ঠিক আছে, তাহলে বিপরীতভাবে আবার আরেকটা প্রান্ত আছে না আমাদের এখানে, দেখো তো এই যে আরেকটা প্রান্ত আছে, এটা কি হাইড্রোজেন। তাহলে এবার যখন আমরা ক্লোরিনের কথা বিবেচনা করব তখন দেখবো ক্লোরিনের দিকে কোনটা আগায় গেছে, হাইড্রোজেনগুলো আগায় গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এবার ক্লোরিন আঁকি, যেহেতু এখানে একটা জায়গার সংকুলন, এখানে দেখো এই যে এটা হচ্ছে তোমার ক্লোরিন Cl মাইনাস। এই অ্যানায়নের দিকে এবার কারা আগাবে বলো, এবার আগাবে কিন্তু হাইড্রোজেনগুলো। এই যে হাইড্রোজেন দাও, এই যে হাইড্রোজেন দাও, এই অক্সিজেন, এই অক্সিজেন। এবার অক্সিজেনগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে, অক্সিজেনগুলো দূরে সরে যাচ্ছে, ধনাত্মক প্রান্তগুলো কিন্তু তার কাছাকাছি চলে আসতেছে। তাহলে এটা হাইড্রোজেন, এইখানে অক্সিজেন থাকবে, ঋণাত্মক প্রান্ত, এগুলো হচ্ছে ধনাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত। এই যে এখানে আরো দুইটা হাইড্রোজেন আঁকো এরকম আর কি, এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন। এই যে তাহলে এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এগুলো হচ্ছে তোমার কি, ধনাত্মক প্রান্ত। তাহলে এইভাবেই কিন্তু এই যে ঋণাত্মক প্রান্তগুলো ধনাত্মক প্রান্তকের দিকে আকর্ষিত হবে, আবার ধনাত্মক প্রান্তগুলো ঋণাত্মক প্রান্ত থেকে আকর্ষিত হবে। আর ক্লোরিন আয়ন যেহেতু এটা ঋণাত্মক আয়ন, তাহলে হাইড্রোজেন অর্থাৎ ধনাত্মক পোল কর্তৃক আকর্ষিত হবে। এইভাবেই কিন্তু তারা পরস্পর আকর্ষণের মাধ্যমে কিন্তু তোমার আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। তাহলে এই হচ্ছে আয়নিক যৌগের দ্রাব্যতার ব্যাখ্যা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের সংক্ষিপ্ত একটা কনসেপ্ট। আমরা পরবর্তী কনসেপ্টটা একটু দেখি যে কি আছে এই দিকে। দেখো এইখানে আমরা দুইটা জিনিস পড়বো, সেটা হচ্ছে তোমার ল্যাটিস শক্তি আর একটা হচ্ছে তোমার হাইড্রেশন শক্তি। এই ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তির মধ্যে আমি যদি কি বলা যায়, এটার তুলনা যদি করি, যেটার মান কম বেশি হওয়ার কারণে তোমার এটা দ্রবীভূত হবে কি হবে না এই বিষয়টা ডিপেন্ড করে। তাহলে ল্যাটিস শক্তি কি এবং হাইড্রেশন শক্তি কি, এই দুইটা সংজ্ঞা আমাদেরকে জানতে হবে এবং বিষয়টা কি বুঝতে হবে। দেখো ল্যাটিস শক্তির একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে যে গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে 1 মোল পরিমাণ আয়নিক ক্যালাস গঠনের সময়, 1 মোল পরিমাণ আয়নিক ক্যালাস গঠনের সময় যে পরিমাণ শক্তি মুক্ত হয় তাকে আমরা ওই যৌগের ল্যাটিস শক্তি বলি। কথাটা দ্বারা কি বোঝাইছে, সোডিয়াম ক্লোরাইড নিলাম আমরা, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের দুইটা প্রান্ত, সোডিয়াম এবং হচ্ছে কি ক্লোরিন। তাহলে এরা পরস্পরকে কি করবে বলতো, সোডিয়াম এবং ক্লোরিন যৌগ গঠন করার সময় পরস্পরকে কি করে, আকর্ষণ করে না। আকর্ষণ করে স্থির বৈদ্যুতিক কি বলা হয় এটাকে, স্থির বৈদ্যুতিক শক্তিতে এরা কি করে, পরস্পর স্থিতিশীল থাকার চেষ্টা করে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি বলে এটাকে। তাহলে এরা যে পরস্পর যে শক্তিতে পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ করার কারণে তাদের মধ্যে কি গঠন হয়, যৌগ গঠন হয়। এই যৌগ গঠনের সময় প্রকৃতিতে তোমার কিছু পরিমাণ শক্তি কি হবে, মুক্ত হবে। যেখানে বলছে আয়নিক ক্যালাস গঠনের সময় যে পরিমাণ শক্তি মুক্ত হয়, যে পরিমাণ শক্তি মুক্ত হয় তাকে ওই যৌগের ল্যাটিস শক্তি বলা হয়। বোঝা গেল? তাহলে এরা যখন পরস্পর দুইটা বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে যখন একটা যৌগ তৈরি করে, এই যৌগ তৈরি করার সময় যে পরিমাণ শক্তি তারা মুক্ত করে, অর্থাৎ যে পরিমাণ শক্তি তারা মুক্ত করে সেটাই হচ্ছে আমাদের কি, ল্যাটিস শক্তি, সেটাই হচ্ছে আমাদের ল্যাটিস শক্তি। তাহলে খুবই সিম্পল একটা বিষয়। এবার আমরা দেখব হাইড্রেশন শক্তি কি। ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি দুইটা তুলনা করব, যার মান বেশি হবে এবং যার মান কম হবে। এই কম এবং বেশি হওয়ার কারণে কি ঘটনা ঘটবে, দ্রবণীয় হবে কি হবে না সেটা আমরা একটু সামনে গেলেই বুঝতে পারবো। তাহলে আপাতত ল্যাটিস শক্তি সম্পর্কে আমরা এইটুকু জানলাম।
আচ্ছা, এখন এই ল্যাটিস শক্তি, আচ্ছা এই আয়নের আকার এটা আমরা পরে আসি, আমরা আগে হাইড্রেশন শক্তি সম্পর্কে একটু কথা বলে আসি। আচ্ছা, এইখানে দুইটা ঘটনা দেওয়া আছে, দেখো ল্যাটিস শক্তির তুলনায় যদি হাইড্রেশন শক্তি বেশি হয় তাহলে কেলাস পানিতে দ্রবীভূত হবে, আর যদি ল্যাটিস শক্তি হাইড্রেশন শক্তির তুলনায় পানিতে মানে মান যদি কম হয়, ল্যাটিস শক্তির মান যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে পানিতে অদ্রবণীয় হবে। এখন এই হাইড্রেশন শক্তিটা কি, আমরা কিছুক্ষণ আগে যে আয়নিক যৌগের দ্রবণীয়তা যখন দেখলাম তখন দেখছো যে পানির অণুর ধনাত্মক প্রান্ত কর্তৃক আমাদের যে আয়নিক যৌগটা আমরা নিয়েছিলাম তার ঋণাত্মক প্রান্ত আকর্ষিত হয়েছিল, এবং পানির অণুর ঋণাত্মক প্রান্ত কর্তৃক বা যে আমাদের আয়নিক যৌগটা আমরা নিয়েছিলাম তার ঋণাত্মক প্রান্ত পানির অণুর ঋণাত্মক প্রান্তকে আকর্ষিত করছিল। একই ঘটনা, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আকর্ষণ হওয়ার ফলে তাদের মধ্যে একটা কি হয়, নতুন করে শক্তির উৎপন্ন হয়। তাহলে এই ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তগুলো, এই যে প্রথম স্লাইডে আমরা চলে যাই, এই যে এখানে চলে যাই, তাহলে এই যে তাদের মধ্যে দেখো ঋণাত্মক প্রান্তগুলো ধনাত্মককে এবং ধনাত্মক প্রান্তগুলো ঋণাত্মককে আকর্ষণ করে নতুন করে যৌগ গঠন করবে। তাহলে এটা হচ্ছে তোমার কি, দেখো সোডিয়াম এবং ক্লোরিন, এটা কি তাহলে ভেঙে যায় নতুন করে তোমার কি এর ঋণাত্মক প্রান্ত কর্তৃক আকর্ষিত হবে, এর ধনাত্মক প্রান্ত কর্তৃক আকর্ষিত হবে, মানে আকর্ষিত হওয়ার ফলে কিন্তু দ্রবীভূত হবে। তাহলে এই ক্ষেত্রে যে পরিমাণ শক্তি মুক্ত হবে সেটার নাম হচ্ছে তোমার হাইড্রেশন শক্তি। এখন যদি হাইড্রেশন শক্তি বেশি না হয়, অর্থাৎ যদি হাইড্রেশন শক্তি বেশি নয় তাহলে তার এটা ভাঙবে না। এই যে দেখো এটা তখনই ভাঙবে যখন কি হবে, এই যে আকর্ষণ শক্তির মানগুলা কি হয়, ক্যালাস ল্যাটিসের শক্তির তুলনায় বেশি হয়, তখনই কিন্তু আমাদের আয়নিক যৌগের দ্রবণীয়তা ঘটবে। তাহলে এই ক্ষেত্রে তোমার যে বন্ধনগুলো গঠিত হবে বা এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন প্লাসের আশেপাশে যে তোমার এর ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তগুলো গিয়ে যুক্ত হওয়ার ফলে যে শক্তিটা মুক্ত হবে সেটার নামই হচ্ছে তোমার কি হাইড্রেশন শক্তি। কারণ এটা ভেঙে যাওয়ার পরেই কিন্তু তোমার এই যে বিষয়গুলো ঘটছে, এটা যখন ভেঙে গেছে তখনই কিন্তু এই বিষয়গুলো ঘটছে। যার কারণে আমি কি বলতে পারি যে হাইড্রেশন শক্তি যদি ল্যাটিস শক্তির তুলনায় বেশি হয় তাহলেই যৌগটা কি হবে, দ্রবণীয় হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে ক্যালাস ল্যাটিসের যে শক্তি আর হাইড্রেশন শক্তি, এই জিনিস দুটো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিছু কিছু যৌগ আছে যেগুলো মনে করে পানিতে দ্রবীভূত হয় না, যেমন ধরো সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, এগুলা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তার মানে কি বোঝাইতেছে, এদের হাইড্রেশন শক্তি কিসের তুলনায় বেশি, ল্যাটিস শক্তির তুলনায় বেশি। তাহলে এদের হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির তুলনায় বেশি। তাহলে যে সমস্ত যৌগগুলো আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, তখনই তুমি বুঝে নিবা যে তাদের হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির তুলনায় কম, এর জন্য পানিতে তারা অদ্রবণীয়। ওকে, তাহলে এই আমরা বুঝে গেলাম। এখন আমরা, এটা আমাদের আগেই দেওয়া দরকার ছিল, দেখো এই যে ল্যাটিস শক্তি বললাম না, এই ল্যাটিস শক্তি দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে তোমার আয়নের আকার আর একটা হচ্ছে তোমার আয়নের আধান। এই যে এখানে আছে তোমার আয়নের আধান। আচ্ছা, তাহলে আয়নের আকারের ক্ষেত্রে কি করবে, এখন দুই ধরনের আয়ন আছে আমাদের, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে এক ধরনের সম্পর্ক আর হচ্ছে তোমার অ্যানায়নের ক্ষেত্রে এক ধরনের সম্পর্ক। এখন দেখো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি আগে একটু লিখে রাখছি, এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড, ধরো দুইটা যৌগ নিলাম আমরা, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এদেরকে একটা দ্রবণে তুমি দ্রবীভূত করবা, ধরো একটা পাত্রে তুমি কি করবা, দ্রবীভূত করবা। এখন তুমি খেয়াল করে দেখো তো দুইটাই কিন্তু আয়নিক যৌগ। আমার আয়নিক যৌগের ক্ষেত্রে একটা সম্পর্ক দেওয়া আছে, দেখো আয়নিক যৌগের শক্তি এবং স্থায়িত্ব নির্ভর করে তোমার ক্যাটায়নের আকার উপর। তাহলে এই ক্ষেত্রে আমি কি কি ক্যাটায়ন পাবো, সোডিয়ামের ক্ষেত্রে ক্যাটায়ন পাবো Na+, আর এই ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাটায়ন পাবো হচ্ছে Kl+। তাহলে এই সম্পর্কটা কি সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ক্যাটায়নের আকার যত বড় হবে আমার আয়নিক যৌগের শক্তি বা স্থায়িত্ব তত কি হবে, বেশি হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড একই দ্রবণে, ধরো এখানে পানি আছে, তুমি পানিতে দ্রবীভূত করতে চাচ্ছ, কোনটা বেশি দ্রবণীয় হবে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের সোডিয়ামের তোমার যে ব্যাসার্ধ, সোডিয়াম প্লাসের যে ব্যাসার্ধ আর হচ্ছে পটাশিয়াম প্লাসের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার 95 pm বা পিক্টোমিটার, আর এটা হচ্ছে তোমার পটাশিয়ামের ক্ষেত্রে কত 133 pm। তাহলে ক্যাটায়নের আকার যার বড় তার আয়নিক যৌগের স্থায়িত্ব এবং শক্তি হচ্ছে বড়। তাহলে এই ক্ষেত্রে বড় কার, পটাশিয়াম প্লাসের, তাহলে শক্তি কার বেশি হবে, স্বাভাবিকভাবে পটাশিয়াম ক্লোরাইডের শক্তি কিন্তু বেশি হবে। আর এই যে সোডিয়াম ক্লোরাইড আছে, এই ক্ষেত্রে সোডিয়াম প্লাসের ব্যাসার্ধ দেখো 95, তাহলে এর তুলনায় এটা এর তুলনায় কি ছোট, তাহলে ছোট হওয়ার কারণে তার স্থায়িত্ব কিন্তু কম হবে। তাহলে এই পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এই দুইটার মধ্যে কার আয়নিক শক্তি বেশি বা কার স্থায়িত্ব বেশি, তাহলে তুমি অ্যান্সার দিবা কি, পটাশিয়াম ক্লোরাইড।
ঠিক আছে, আমি মনে হয় একটু দ্রুত বলে ফেলতেছি, তোমরা একটু মার্কস করে নিও, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা বুঝলাম যে আয়নিক যৌগের স্থায়িত্ব নির্ভর করে ক্যাটায়নের আকারের উপর, আবার অ্যানায়নের আকারের উপরেও কিন্তু এই আয়নিক যৌগের স্থায়িত্বটা নির্ভর করে। তখন সম্পর্কটা কি হবে দেখো তো, আয়নিক যৌগের স্থায়িত্ব বা শক্তি অ্যানায়নের আকারের উপরে নির্ভর করে, বাট এই সম্পর্কটা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। আগেরটা ছিল ক্যাটায়নের আকারের সাথে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু অ্যানায়নের আকারের সাথে হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই ক্ষেত্রে আমরা দেখো দুইটা যৌগ নিছি, সিলভার ফ্লোরাইড আর হচ্ছে তোমার সিলভার ক্লোরাইড। এখন সিলভার ফ্লোরাইড যৌগের মধ্যে ফ্লোরাইড আয়নের তোমার ব্যাসার্ধ দেওয়া আছে 135 pm, আর ক্লোরিন আয়নের দেওয়া আছে 185 pm। তাহলে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, যেটার মান বেশি, এই যে দেখো AgCl 181, আবার AgF যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে 1/135। তাহলে কোনটার মান বেশি হবে? অবশ্যই এটার মান বেশি হবে। তাহলে যার ব্যাসার্ধ কম, যে অ্যানায়নের ব্যাসার্ধ কম, তার স্থায়িত্ব হচ্ছে বেশি। তাহলে সিলভার ক্লোরাইডের তুলনায় কিন্তু সিলভার ক্লোরাইডের স্থায়িত্ব বেশি এবং এটা বেশি আয়নিক। এর জন্য কিন্তু পানিতে দ্রবীভূত হয় কোনটা? সিলভার ফ্লোরাইড কিন্তু দ্রবীভূত হয়, কিন্তু সিলভার ক্লোরাইড কিন্তু দ্রবীভূত হয় না। তাহলে দুইটা বিষয় আমরা এখানে শিখলাম, যে ক্যাটায়নের আকারের উপর নির্ভর করে আমার আয়নিক যৌগের স্থায়িত্ব নির্ভর করে, এবং অ্যানায়নের আকারের উপর নির্ভর করেও স্থায়িত্ব নির্ভর করে। একটার সাথে সম্পর্ক সমানুপাতিক, ক্যাটায়নের আকার যত বড় হবে ততই ভালো, আর অ্যানায়নের ক্ষেত্রে যে সম্পর্ক, অ্যানায়নের আকার যত ছোট হবে ততই ভালো ব্যাসার্ধ। তাহলে এখানে ছোট হইলে আমাদের স্থায়িত্ব মান কি পাবো? বেশি পাবো। তাহলে এই গেল আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের সম্পর্ক। এবার এখানে একটু স্পেস দেওয়া দরকার ছিল, সরি বললে আসলে ব্যাপারটা হয় নাই, ঠিক হয় নাই। তাহলে দেখো অ্যানায়নের আধান, এখানে আরেকটা টপিক আছে, এটা হচ্ছে ওই টপিকেরই আন্ডারে, ঠিক আছে, লেটিস শক্তি যে আমরা পড়তেছিলাম সেটারই আন্ডারে। আচ্ছা, এটা অন্য একটা স্লাইডে দিলে ভালো হইতো তোমাদের জন্য। দেখো এখানে আয়নের যে আধানটা দেওয়া আছে, আয়নের আধানের উপর নির্ভর করে আমাদের কিন্তু লেটিস শক্তির মান বা আয়নিক যৌগের স্থায়িত্বের মান নির্ভর করে। এখন আয়নের আধান আমরা কিভাবে বুঝবো? যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, আরেকটা ধরে নিলাম সিলভার ফ্লোরাইড, ধরো সিলভার ফ্লোরাইডই নিলাম। এখন তুমি খেয়াল করে দেখো তো, এই যে দুইটা যৌগ আছে তারা যখন গঠিত হয়েছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জগুলোকে আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে তোমার 2+ আর এটা হচ্ছে তোমার 2-, অথবা মাইনাসটা আগে দিলেও সমস্যা নেই। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি তোমার মাইনাস। তাহলে দেখো এখানে ক্যাটায়নের চার্জ হচ্ছে 2 +2, আর এটা হচ্ছে তোমার -2। এই ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ +1 আর এখানে হচ্ছে কিন্তু -1, ঠিক আছে। তো কথা হচ্ছে যে যৌগের চার্জ সংখ্যা বেশি থাকবে, কি বললাম? যে যৌগের চার্জ সংখ্যা বেশি থাকবে তাদের স্থায়িত্ব বা দ্রবণীয়তা বেশি। এই যে যৌগের চার্জ কম তাদের স্থায়িত্ব কিন্তু কম। তাহলে যেমন ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারের উপর নির্ভর করেও আয়নিক যৌগের স্থায়িত্ব নির্ভর করে, ঠিক সেইমভাবে আয়নের আধানের উপর নির্ভর করে আমাদের কিন্তু স্থায়িত্বটা নির্ভর করে। যে সমস্ত যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি তাদের স্থায়িত্ব বেশি, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো সবাই। এখন আমরা কিছু প্রবলেম দেখি। এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা ছিল দ্রাব্যতা এবং দ্রাব্যতা রিলেটেড যত টপিক আছে আমাদের, দ্রবণীয়তা, এই জিনিসগুলা আশা করি বোঝাইতে পারছি তোমাদের। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো সমস্যা সমাধান করার জন্য। এখানে একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে দ্রাব্যতা রিলেটেড, আমরা খুব বেশি ম্যাথ করি নাই, আমরা আরেকটা ক্লাস পাবা তোমরা এই দ্রাব্যতার সবগুলা ম্যাথ রিলেটেড। আমরা সামান্য 3-4টা ম্যাথ করবো আজকে ইনশাল্লাহ। দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.5 আপেক্ষিক গুরুত্বের, এই যে এখানে একটা কথা আছে, আপেক্ষিক গুরুত্বের কোনো পদার্থের 20 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতা নির্ণয় করো, সলিবিলিটি নির্ণয় করতে বলছে। এখন অনেকেই আপেক্ষিক গুরুত্বের মধ্যে এসে প্যাঁচ লাগাই ফেলো যে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি। অনেকেই বলে যে আপেক্ষিক গুরুত্ব আর হচ্ছে তোমার কি বলা যায় ঘনমাত্রা, ঘনত্ব হচ্ছে এক জিনিস, কিন্তু বিষয়টা সব ক্ষেত্রে এক জিনিস না। আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব তখনই এক হবে যখন তুমি একে সিজিএস এককে ব্যবহার করবা। সিজিএস একক কি? অর্থাৎ গ্রাম এবং মিলিলিটার, এই এককে যখন ব্যবহার করবা তখনই তোমার আপেক্ষিক গুরুত্ব আর হচ্ছে গিয়ে কি বলা যায় ঘনত্ব এক হয়ে যাবে। এখন আপেক্ষিক গুরুত্ব জিনিসটা হচ্ছে যে কোনো বস্তুর ঘনত্বকে তুমি যদি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বের সাথে তুলনা করো তাহলে যে মান পাবা সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ কোনো একটা বস্তু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির তুলনায় কতটুকু ঘন
পানির তুলনায় কতটুকু ঘন বা ঘনত্ব কতটুকু বেশি সেইটা যদি আমি তুলনা করি তাহলে আমি আপেক্ষিক গুরুত্ব পাবো। তাহলে আপেক্ষিক গুরুত্ব এটাকে র দ্বারা প্রকাশ করলাম। ধরো তাহলে যে কোনো একটা বস্তু, যেমন মনে করে একটা কলম, এই কলমের একটা ঘনত্ব তুমি বের করবা, বা যে কোনো একটা সলিউশন তার ঘনত্ব তুমি বের করবা, তাহলে সেই বস্তুটার ঘনত্ব ডিভাইডেড বাই হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। ঠিক আছে, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, এইটাকে তুমি যখন সিজিএস এককে বসাবা তখন এটার মান হয়ে যাবে 1। তখন এইটার মান যখন 1 গ্রাম পার মিলিলিটার হবে, তখন সেই ক্ষেত্রে তুমি বলতে পারবে বস্তুটার ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে সমান। বস্তুটার ঘনত্ব আর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে সমান। বাট এটাকে তুমি যদি এসআই এককে বসাও তখন সেই ক্ষেত্রে কিন্তু মান এক আসবে না, কারণ এসআই এককে বসাইলে এটাকে তোমাকে বসাইতে হবে 1 কেজি মিটার পার কিউব। দুইটা কিন্তু দুই জিনিস। ঠিক আছে, সরি 10 টু দি পাওয়ার -3 মেবি। যাই হোক, এসআই এককে মানটা একটু কারেকশন করে নিও তোমরা। এসআই এককে যে মানটা পাবা সেটা হচ্ছে কি তোমার সিজি এককের সাথে কিন্তু মিলবে না। তাহলে আমি তখনই আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব এই দুইটাকে এক বলতে পারবো যখন আমি এর মানটা সিজি এককে বসাবো, অর্থাৎ গ্রাম পার মিলিলিটার এককে বসাবো। কিন্তু যদি এসআই এককে বসাই সেই ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক গুরুত্ব আর বস্তুর ঘনত্ব কিন্তু এক নাও হইতে পারে। আচ্ছা, সেটা ভিন্ন আলাপ। এখন দেখো বস্তুটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে কত, 1.15। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। তাহলে কোনো পদার্থের যদি 20.7 গ্রাম দ্রবীভূত থাকে, 20.7 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে সমাধান করি আমরা, দেখো বুঝতে হবে। এটা যদি আমরা সমাধান করি তাহলে বস্তুটার খেয়াল করো তো, আমাদের দ্রাব্যতার সূত্র কি? সূত্র বুঝলে আমাদের ম্যাথ করা শেষ। দ্রাব্যতার সূত্র হচ্ছে 100 ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি দ্রাবকের ভর। এখন কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে? 20.7 গ্রাম। তাহলে এই 20.7 গ্রাম দ্রবের যদি আমি আয়তন বের করতে পারি তাহলে কিন্তু আমি দ্রাবকেরটাও পেয়ে যাব। কেমনে পেয়ে যাব বলো তো? কারণ এইখানে আমার কি দ্রবণের আয়তন দেওয়া আছে। তাহলে দ্রবণের আয়তন থেকে আমি যদি দ্রবের আয়তন বাদ দিতে পারি তাহলে কিন্তু আমি দ্রাবক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দ্রবণ থেকে দ্রব বাদ দিলে আমি কি পাবো? দ্রাবক পাবো। এবার তাহলে খেয়াল করে দেখো তো, আমরা আপেক্ষিক গুরুত্বটা কাজে লাগে আমরা আয়তন বের করতে পারি কিনা। খেয়াল করে দেখো, এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, র আর হচ্ছে কি তোমার ভি। তাহলে যদি আমরা ভি বের করি তাহলে এটা কি আসবে তোমার বলো তো, র ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম। তাহলে র কত দেওয়া আছে? আমার র দেওয়া আছে তোমার এই ক্ষেত্রে কত হবে, এম ইজ ইকুয়াল টু র ভি। তাহলে আমি বের করবো হচ্ছে তোমার ভি এর মান। তাহলে ভি এর মান বের করলে এটা হবে তোমার এম ডিভাইডেড বাই, ভি এর মান বের করলে এম ডিভাইডেড বাই র। আচ্ছা, তাহলে মানটা কত বসাবো? 20.7 গ্রাম দেওয়া আছে। এবার র এর মান কত বসাবো? আপেক্ষিক গুরুত্বের মানটা বসাই দিলে হবে, কারণ এখানে তোমার গ্রামে আছে আর আয়তন দেওয়া আছে মিলিলিটারে। তাহলে আমি এটাকে সিজিএস এককে বসাই দিতে পারি, যেটা হচ্ছে বস্তুর ঘনত্ব হিসেবে আমি বসাই দিতে পারি 1.15। তাহলে 20.75 আর 1.15 এই দুইটাকে যদি আমি ভাগ করি দেখি কত আসে, একটু মান বের করে, ক্যালকুলেটর নাই। (20.7 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1.15, তাহলে মান আসতেছে তোমার কত? 18। তাহলে এই যে 18 মিলিলিটার, এইটা পাইলাম আমরা কিসের? দ্রবের আয়তন। আচ্ছা, দ্রবণ আছে তোমার কত? 110। তাহলে এই 110 থেকে যদি আমি কত 18 বাদ দিই তাহলে আমি কত পাবো? এখানে 110 থেকে 18 বাদ দিলে 92, নাকি 92। তাহলে এটা কিসের পাইলাম? দ্রাবকের ভর বা দ্রাবকের আয়তন কত? 92 মিলিলিটার। এবার তাহলে মান বসাইলে পাবো না, দেখো তো, 10 ইন্টু দ্রবের ভর 20.7 ডিভাইডেড বাই মিলিলিটার, মানে এটাকে আমি কি লিখতে পারি? 92 গ্রাম। 92 গ্রাম। তাহলে এটা হচ্ছে তোমার কি দ্রবের ভর, আর 92 যেটা পেলাম সেটা হচ্ছে আমার দ্রাবকের ভর। তাহলে এই যে গ্রাম গ্রাম কাটা যাবে, এখানে দ্রাব্যতা কত হবে দেখো, 20.7 গুণন হচ্ছে তোমার 10 হচ্ছে 207 ডিভাইডেড বাই হচ্ছে 92।
তাহলে 2.25 তাহলে খুবই সিম্পল একটা ম্যাথ ছিল না? ওকে, তাহলে এটা নিয়ে আমাদের কথাবার্তা এখানেই শেষ। তাহলে দ্রাব্যতা আমরা কত পেলাম? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা হচ্ছে তোমার কত? 2.25। এই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা নতুন ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। এটা তোমরা পড়লে হয়তো মনে হবে যে অনেক কঠিন একটা ম্যাথ, কিন্তু কঠিন না। দেখো কি বলা আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে, কি বলছে? কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি তাকে শীতল করবা। যদি শীতল করো তাহলে দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা শীতল করে তুমি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা শীতল করে তুমি কততে নিয়ে আসছো? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসছো। তাহলে এটাকে তুমি যখন শীতল করবা তখন কি ঘটনা ঘটবে দেখো। যদি লবণের দ্রাব্যতা 50 ডিগ্রি এবং 20 ডিগ্রিতে 125 এবং 80 হয়, তাহলে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ পাওয়া যাবে? তুমি যখন এইটা থেকে 20-এ নিয়ে আসবা তখন তুমি একটা নির্দিষ্ট পরিমাণ কি পাবা? লবণের পরিমাণ পাবা। কারণ তাপমাত্রা যখন তুমি 50 থেকে 20-এ নিয়ে আসবা তখন পাত্রের তলানিতে কিছু পরিমাণ তোমার জমা পড়বে। তাহলে এখানে কাহিনী কি ঘটবে খেয়াল করো। দ্রাব্যতা কত দেওয়া আছে? 125 50 ডিগ্রিতে, আর এইখানে কত দেওয়া আছে? 80, সেটা কত? 20 ডিগ্রিতে। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? প্রতি 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রবীভূত আছে? তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে তোমার কত? 125 গ্রাম। তার মানে টোটালি কত আছে? দ্রবণটা কত তোমার? 125 দ্রব প্লাস হচ্ছে কত? 100, মানে 225 গ্রাম। এটা হচ্ছে তোমার দ্রবণের ভর। এবার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত আছে দেখো তো? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের তলে কতটুকু আছে? দ্রবীভূত অবস্থায় আছে কত? 100 প্লাস হচ্ছে তোমার দ্রাব্যতা হচ্ছে 80। তাহলে এখানে আমি পাবে কত? 180 গ্রাম। এখন তুমি যখন টেম্পারেচারটা 50 থেকে 20-এ নিয়ে আসবা তখন কি ঘটবে? বললাম পাত্রের তলে জমা পড়বে। তাহলে এই 225 থেকে 180 যদি আমি মাইনাস করি, 225 থেকে 180 মাইনাস করলে আমি কত পাবো? 45 গ্রাম পাবো। ঠিক আছে, টেম্পারেচার কমানোর ফলে তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত পাবো আমি? 45 গ্রাম। তাহলে এবার খেয়াল করে দেখো তো, তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 275 গ্রাম থেকে 225 গ্রাম থেকে তাপমাত্রা কমালে আমি কত পাবো? 45 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে 50 থেকে যখন আমি 20-এ নিয়ে যাব তাহলে কত? 75 গ্রাম থেকে আমি তাহলে কত পাবো? 75 গ্রাম থেকে আমি পাবো 45 ইন্টু 75 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত? 225 গ্রাম। তাহলে এটার অ্যান্সার কত আসে আমরা বের করে দেখি। তাহলে এটা পাবো আমরা 45 ইন্টু 75 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত? 225। তাহলে এটা পাবো 15 গ্রাম। কত পাবো? 15 গ্রাম। তাহলে এই হলো আমার অ্যান্সার। অর্থাৎ আমি যদি 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে কতটুকু আশা করতে পারি? এটা হচ্ছে তোমার 15 গ্রাম। তাহলে খেয়াল করে দেখো, 50 ডিগ্রি থেকে তুমি যখন 20 ডিগ্রিতে নিয়ে আসবা তখন পাইছিলে 45 গ্রাম। কতর জন্য? 225 গ্রাম দ্রবণ থেকে তুমি পাইছিলে কত? 45 গ্রাম। এবার তাহলে 75 গ্রাম দ্রবণ থেকে তুমি কতটুকু পাবা শীতল করলে? 50 থেকে যখন আমি 20 ডিগ্রিতে নিয়ে যাব তখন পাবা 15 গ্রাম। ঠিক আছে, তাহলে এই হলো এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী স্লাইডে দেখো এখানে কি বলা আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লেড আয়োডাইড এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এত মোল পার লিটার কিউব। তারপরে এই তাপমাত্রায় লেড আয়নের দ্রাব্যতা নির্ণয় করো, যেখানে এর 15% বিয়োজিত হয়। লেড আয়োডাইডের কতটুকু বিয়োজিত হয়? 15%। তাহলে এই কথাটা কিন্তু বুঝতে হবে আগে। তাহলে আমরা দ্রাব্যতা গুণফলের যে ম্যাথগুলো সলভ করে শিখছিলাম সেই ক্ষেত্রে আগে কি করতে হবে? যৌগটাকে লিখে ফেলি আগে। লেড আয়োডাইড এটাকে ভাঙতে হবে এবার। তাহলে ভাঙার ক্ষেত্রে কি করব বলো তো? এটা কত হবে? লেড 2 প্লাস আর হচ্ছে 2 আয়োডিন মাইনাস। এটা ভাঙার নিয়ম হইল কি? গতদিন দেখাইছিলাম না যে তোমার এই যে কাছে যেটা থাকবে সেটা হয়ে যাবে কি? সহগ। কাছে যেটা থাকবে সেটা হবে
সহগ, আর যেটা তোমার দূরে থাকবে সেটা হয়ে যাবে কি, যেটা দূরে থাকবে সেটা হবে তার চার্জ। তাহলে এটার ক্ষেত্রে আয়োডিনের ক্ষেত্রে কি, কাছে যেটা আছে সেটা হচ্ছে তার সহগ, আর দূরে আছে কত 1, সেটা হয়ে গেছে চার্জ। এইভাবে আমরা ভাঙা শিখব। তাহলে এটাকে আমরা এইভাবেও কিন্তু প্রকাশ করতে পারি। যেমন ধরো যদি যে কোনো যৌগ যদি ভাঙো তাহলে সেই ক্ষেত্রে কীভাবে ভাঙবা, এই যে এটাকে এক্স এটাকে ওয়াই ধরলে তাহলে এটা তোমার কত চলে যাবে এক্স, আর একটা বড় হাতের এক্স নাও, এটা হচ্ছে ওয়াই প্লাস, আবার অন্যটার ক্ষেত্রে কী হবে তাহলে বলো, এই ক্ষেত্রে ওয়াই হবে আর এটা হবে মাইনাস এক্স। এইভাবেও কিন্তু আমরা ভাঙতে পারি। আচ্ছা, তাহলে যে কোনো যৌগ আমরা যখন অঙ্ক করতে যাব তখন তাকে আগে সমতা সহ কী করতে হবে, বিয়োজিত করতে হবে। তাই যে লেড 2+ পাইলাম আর হচ্ছে 2 আয়োডিন মাইনাস পাইলাম। এবার বলছে বিয়োজিত হয় কত পার্সেন্ট, 15%। তাহলে এটার ঘনমাত্রা যদি এস হয়, আমরা কতদিন বলছিলাম যে কোনো স্বল্প দ্রবণীয় লবণ যখন দ্রবীভূত হয় তখন যে যৌগের যে ঘনমাত্রা থাকে বাকি যে আয়ন দুইটা আমরা পাবো সেইগুলোরও ঘনমাত্রা কি হয়, সেম হয়। আচ্ছা, তাহলে এখানে আছে 2i, এটাকে আমরা কি দেবো 2s দেবো। তাহলে কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়েছে 15%। তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এবং লেড আয়নের দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। তাহলে দ্রাব্যতা কিভাবে নির্ণয় করব খেয়াল করে দেখো। এই ক্ষেত্রে লেড 2+, লেড 2+ এর ঘনমাত্রা কত হবে বলো, লেড 2+ এর ঘনমাত্রা হবে S ইন্টু 0.15। কেন 0.15 গুণ দিলাম, এই যে বিয়োজিত হয়েছে মাত্র 15%, এর জন্য 0.15। এবার আয়োডিনের ঘনমাত্রা যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে কত হবে বলো, 0.15 ইন্টু এস ইন্টু হবে কত 2, ঠিক আছে। তাহলে এটা পাবো 0.1 ইন্টু 2, এটা হচ্ছে তোমার কি লেড 2 আয়োডিন মাইনাস এর কি বলা যায় ঘনমাত্রা। আচ্ছা, এখন আমাদের যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল এর সূত্র অনুযায়ী আমরা কি জানি যে লেড 2+ এর পাওয়ার সহগ কত, সহগ নাই, তার মানে ঘাত হচ্ছে তোমার কত 1 গুণন আয়োডিনের ঘনমাত্রা, এটা হচ্ছে সহগ কত আছে 2, তাহলে পাওয়ার হয়ে যাবে কত 2। তাহলে এটা 0.15s যা আছে তাই, এই ক্ষেত্রে 2 ইন্টু 0.15 ইন্টু এস, এর উপরে আবার স্কোয়ার দিতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে কেএসপি এর মান দেওয়া আছে আমাদের 1.39 ইন্টু 10⁻⁻8। তাহলে এটা 0.15s গুণন, এই ক্ষেত্রে কত হবে দেখো 4 ইন্টু 0.15 এর উপরে স্কোয়ার গুণন হবে তোমার এস স্কোয়ার, বা এস আর এস মিলে তোমার কত হবে এস কিউব, আর এই যে 0.15 4 আর 0.15 এর উপরে স্কোয়ার সবগুলা করলে কত আসে দেখো তো, তাহলে 0.15 0.15 ইন্টু 0.15 0.15 তিনটা 0.15 ইন্টু 4 ইন্টু হচ্ছে তোমার 4, তাহলে এটা পাবো 0.4s3, তাহলে এটা পাবো 0.0135s⁻³ আর এইদিকে তুমি মান পাবা কত 1.39 ইন্টু 10⁻⁻8। তাহলে এই ক্ষেত্রে এস কিউবের মান কত হবে 0.139 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই হচ্ছে 0.0135। তাহলে এখানে যদি আমি এস এর মান নির্ণয় করতে চাই খুবই সিম্পল, এস এর মান নির্ণয় করতে চাইলে এই যে মানটা বের হয়ে যাবে 1.39 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই হচ্ছে 0.0135। শেষ, অঙ্ক ক্লিয়ার। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগটাকে আগে
বিয়োজিত করতে হবে। বিয়োজিত করার পর তার ঘনমাত্রাগুলো দেখাই দিব, তাহলে ম্যাথ করতে আমার সুবিধা হবে। তাহলে এখানে আমার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এবার নির্ণয় করতে বলছে এর দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে এর দ্রাব্যতা নির্ণয় কী করবো, আমি এস এর মান বের করলে আমার এখানে হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এটা কত হবে, এস ইন্টু 0.15। কেন 0.15? এটার মান হচ্ছে কত, লেটার রেট বিয়োজিত হবে মাত্র 15%। তাহলে এটার ক্ষেত্রেও কি 0.15 গুণ দিতে হবে, এবং এটার ঘনমাত্রা কত 2s। তাহলে 2s এর সাথে 0.15। এবার জাস্ট কেএসপি সূত্র বসাই, সূত্রের মধ্যে পিবি এর জায়গায় এই মান বসাবো, এবং আয়োডিনের জায়গায় 2 আয়োডিন মাইনাসের জায়গায় এই মানটা বসাবো, দিয়ে জাস্ট ক্যালকুলেশন, আর কোনো কাজ নাই। ঠিক আছে, খুবই সিম্পল একটা ম্যাথ। এবার দেখো তোমাকে এখানে বলে দিছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইড এবং লেড ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল যথাক্রমে এত এবং হচ্ছে এত। লবণটির সম্পৃক্ত দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তার মানে এই যে দেখো সিলভার ক্লোরাইড এবং লেড ক্লোরাইড দুইটা যৌগের মধ্যে কি আছে, ক্লোরিন আয়ন আছে না আমাদের, এই দুইটা যৌগের মধ্যে ক্লোরিন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে ঘনমাত্রা নির্ণয় করতে গেলে এটাকে আমাকে আগে ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার সিলভার প্লাস, আর এটা হবে তোমার কি সিএল মাইনাস। তাহলে লেড ক্লোরাইড যখন আমি ভাঙবো তাহলে কি হবে তোমার লেড 2 প্লাস আর হচ্ছে 2 সিএল মাইনাস। তাহলে খেয়াল করে দেখো তো, এইটার ক্ষেত্রে ঘনমাত্রা যদি এক্স ধরি, এটার ঘনমাত্রা কি হবে এক্স। এটা যদি ঘনমাত্রা এস ধরি, এটার ঘনমাত্রা কত হবে 2s। তাহলে এটাও এক্স, এটা কত হবে এস। দুইটা আলাদা আলাদা ধরলাম আর কি। তাহলে প্রথম আমরা লেড ক্লোরাইড নিয়ে কাজ করি। আচ্ছা, তাহলে এটা ধরলাম এস, এটাও এস, এটা হচ্ছে তোমার এস। তাহলে দ্রাব্যতা গুণফল যদি দেওয়া থাকে, দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা কি, কেএসপি ইজ ইকুয়াল টু সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন আয়নের ঘনমাত্রা। তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻10, বা এস ইজ ইকুয়াল টু, এটা এস এস গুণ করলে এস স্কোয়ার হবে, তাহলে একবারেও লেখা যায় 1.6 ইন্টু 10⁻⁻10। সুতরাং এস সমান কত পাবা, √1.6 ইন্টু 10⁻⁻10। তাহলে এটা কিসের পাবা, এস এর মান আমরা বের করতেছি, তার মানে ক্লোরিনেরটা পাবো। তাহলে এই এস এর মান আমার জানা আছে। ঠিক আছে, তাহলে এস এর মান আমরা কত জানি, এখানে এস এর মান হচ্ছে গিয়ে তোমার এই এস আর এই এস, এই দুটো মিলেই কিন্তু তোমার কি দ্রাব্যতা গুণফল। তাহলে এখান থেকে একটা এস পাওয়া মানে কি, এইটারটাও জানা হইলো, এইটারটাও জানা হইলো। তাহলে এই হলো আমাদের এই যৌগের ক্ষেত্রে আমার ক্লোরিনের ঘনমাত্রা। তাহলে এটা ক্লোরিনের ঘনমাত্রাটা কত আসে একটু ক্যালকুলেশন করে দেখি আমরা। দেখো √1.6 ইন্টু 10⁻⁻10⁻⁻⁻, আচ্ছা, মোবাইলে মানটা ক্যালকুলেটরের মতো আসতেছে না, তাহলে এই মানটা বের করার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করলেই তোমাদের জন্য ভালো হবে। এখানে ই সিস্টেমের মান আসতেছে। আচ্ছা, তাহলে এটা বোঝা তো গেল যে এখান থেকে ক্লোরিনের যে আমরা ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তোমার কি সিলভার আয়নের ক্ষেত্রে তার ঘনমাত্রা। এবার আমরা আলাদাভাবে যদি লেড ক্লোরাইডের ক্ষেত্রে বের করি, যদি লেড ক্লোরাইডের ক্ষেত্রে বের করি তাহলে আমাদের কি করতে হবে, এই যে যৌগটা যে লিখছিলাম লেড 2 প্লাস, আর এটা হবে তোমার কি 2Cl মাইনাস। তাহলে এটাকে যদি এস ধরি, এটা হবে তোমার কি 2s, তাহলে এটা হবে তোমার কি 2s। তাহলে কেএসপি এটা কত হবে, লেড 2 প্লাস গুণন 2s, এর উপরে আবার কি হবে মাইনাস, এটা কিন্তু Cl, 2Cl উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে এটা যদি s হয় এটা হবে তোমার 2s স্কোয়ার। তাহলে এটার মান কত দেওয়া আছে তোমার 1.6 ইন্টু 10⁻1.6 ইন্টু 10⁻⁻5। তাহলে এই দিক থেকে কত পাবা 4s স্কোয়ার, আর এখানে আছে s, তাহলে 4s⁻³ তাহলে s⁻³ এই পাশে রাখলাম 1.6 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই হচ্ছে কত 4, বা s এর মান নির্ণয় করতে চাইলে এখানে 3 1.6 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4। তাহলে এখান থেকে কিসের ভ্যালু পাবো, s এর ভ্যালু পাবো।
এবার এই এস এর ভ্যালু পাওয়া মানে কিন্তু ক্লোরিনের ভ্যালু পাওয়া না এই ক্ষেত্রে। কেন? এখানে আছে তোমার কত 2s। তাহলে ক্লোরিনের যখন ঘনমাত্রা আমি বের করব কিসের ক্ষেত্রে, লেড ক্লোরাইডের ক্ষেত্রে, তখন কিন্তু 2 ইন্টু এই যে তারপরে এখানে যে এস এর ভ্যালুটা পাবো এই এস এর ভ্যালুটাই হবে এখানে আমাদের মান, যেটা মান বের হবে সেটাই। তাহলে এই ক্ষেত্রেও লেড ক্লোরাইডের ক্ষেত্রে আমি ক্লোরিনের ঘনমাত্রা পাবো, আর এই যে সিলভার ক্লোরাইড আছে এই সিলভার ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে আমি কিন্তু এখানে ক্লোরিনের ঘনমাত্রা পাবো। তারপরে দেখবো কোনটার মান অধিক। শেষ, অঙ্ক শেষ। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা প্রথম থেকে দেখলাম কি কি তাহলে সময়ায়ন প্রভাব থেকে শুরু করে আমরা আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের ম্যাথ দিয়ে আজকের মতো আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করলাম। ওদের কোনো সমস্যা থাকলে সেটা নোট ডাউন করে রাখতে পারো, আমরা কিন্তু পরবর্তীতে এগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।